তোমরা সবাই আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, খাতা কলম নিয়ে লিখবে। ব্যাকরণের ক্লাসগুলো লেখার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় লিখে নিবা, তাহলে পড়া হবে, শেখা। আজকে আমরা উচ্চারণের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো মধ্য অদনী উচ্চারণের 5টি নিয়ম লেখো। আমি 10টা নিয়ম রেখেছি, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেগুলো 5টা মুখস্থ করবা, অথবা 10টা নিয়ম যখন খাতায় লিখে লিখে শিখবে তখন 5টা অটোমেটিক মনে থাকবে। তো উত্তর, মধ্য অদনী উচ্চারণের 5টি নিয়ম নিচে দেওয়া হলো। শব্দের মধ্য অ এর পরে যদি হ্রস্বই দীর্ঘই বা এদের কাট চিহ্ন এবং হ্রস্ব দীর্ঘ বা এদের কাট চিহ্ন থাকে, তবে সে মধ্য অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন কাকলি কর সাথে মধ্য অ, ক যেটা মধ্য অ হলো কর সাথে, এই ক ওকার হয়ে গিয়েছে। তরণী মধ্য অ রর সাথে র অ, এটা রটা ওকার হয়ে গিয়েছে। সুমতি মধ্য অ মর সাথে সে মটা ওকার হয়ে গিয়েছে। তারপরে মধ্য উপকূল, উপকূলে মধ্য অ হলো এখানে পর সাথে সে পটা ওকার হয়ে গেছে, পর সাথে অটা ওকার হয়ে গিয়েছে। এখানে একটু কথা যোগ করে রাখি, আমাদের উচ্চারণে বাংলা ভাষার মূর্ধন্য ণ নাই, বানানে দন্ত ন। যেমন তরণীতে মূর্ধন্য বানানে আছে, উচ্চারণে দন্ত ন। দীর্ঘিকারের বা দীর্ঘকারের কোনো প্রয়োগ উচ্চারণে থাকবে না, সেজন্য এখানে তরণী বানানে দীর্ঘিকার আছে কিন্তু উচ্চারণে রস্যিকার। তারপরে আমরা দেখতে পাচ্ছি উপকূলে কয়ের সাথে দীর্ঘকার আছে বানানে, আর উচ্চারণে রস্যকার। এখানে তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি উচ্চারণগুলো ব্র্যাকেটে রেখেছি। ব্র্যাকেটেরগুলো উচ্চারণ আর পাশে যে শব্দটা সেটা হলো শব্দের বানান। বানান এবং উচ্চারণ ভিন্ন কথা, ভিন্নভাবে লিখতেও হবে ভিন্নভাবে। তো 2 নম্বর নিয়মে দেখো, শব্দের মধ্য অ এর পরে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ ক্ষীয় বর্গীয় জ ইয় থাকে, তবে সেই মধ্য অ এর উচ্চারণও ওকারের মতো হয়। যেমন জবক্ষার, এখানে একটু কথা, জবক্ষার শব্দের অর্থ কি? জবক্ষার মানে অধিক ক্ষার, অনেক বেশি ক্ষারযুক্ত যে শব্দগুলো, যে খাবারগুলো, যে জিনিসগুলো, পদার্থগুলো, সেগুলোকে জবক্ষার বলা হয়। দেখো জবক্ষারের ব মধ্য অ হলো ব, ক্ষীয়র পূর্বে বটা আছে, সেই বয়ের সাথে ওকার হয়ে গেছে। এখানেও যোগ করে রাখি, অন্তস্থ জয়ের উচ্চারণ বাংলা ভাষা নাই, সেই জন্য অন্তস্থ জ যেগুলো দেখবে সেগুলো বর্গীয় জ দিয়ে হবে। আর ক্ষীয়ের উচ্চারণ ক হসন্ত খ দিয়ে হয়, সেটা আমরা আগের ক্লাসে আমি বলেছিলাম। তো জবক্ষার লিখতে আমরা সেভাবে লিখেছি। অবজ্ঞা, অবজ্ঞা বর্গীয় জ, অবজ্ঞার এখানে বর সাথে অ যেটা সেটা ওকার হয়ে গিয়েছে, আর বর্গীয় জ ইয়ের উচ্চারণ গ হসন্ত গ চন্দ্রবিন্দু হয়, সেটা দিয়ে লেখা হয়েছে উচ্চারণ ব্র্যাকেটে। তারপরে 3 নাম্বার নিয়ম, শব্দের মধ্য অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণটা ওকারের মতো হয়। জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলেও অ এর উচ্চারণ ওকারের মতো হবে। যেমন আলস্য, লর সাথে যে অটা সেটা ওকার হয়ে গিয়েছে। আরেকটা কথা হলো, ওইখানে দন্তস্ব এর উচ্চারণ যদি স এর মতো হয় তখন তালব্যস্য দিয়ে লিখতে হবে। দন্তস্ব এর উচ্চারণ যখন ছ এর মতো হবে সেখানে দন্তস্ব দিয়ে লেখা যাবে। আবার অনেক সময় তালব্যস্য এর উচ্চারণও কখনো কখনো ছ এর মতো, দন্তস্ব এর মতো হয়। যেমন প্রশ্ন, আমরা যখন বলি প্রশ্ন, তখন ওখানে উচ্চারণে দন্তস্ব দিয়ে লিখতে হবে, কিন্তু দন্তস্বর উচ্চারণ যখন তালব্যস্যের মতো হবে তখন উচ্চারণে তালব্যস্য দিয়ে লিখতে হবে। আর মূর্ধন্যস্বয়ের কোনো উচ্চারণ বাংলা ভাষায় নাই। মূর্ধন্যস্ব যতগুলো আসবে দেখবে বানানে মূর্ধন্যস্ব, কিন্তু উচ্চারণে তালব্যস্য দিয়েই হবে। তাহলে আলস্যতে দেখো তার দন্তস্বয়ের উচ্চারণ তালব্যস্যের মতো ছিল, সেজন্য তালব্যস্য দিয়ে লেখা হয়েছে স স যেটা। আর লয়ের সাথে লয়ের পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, এখানে সেই অটা ওকার হয়ে গেছে, ল ওকার, আলস্য। তোমরা উদাহরণগুলো আমার কথার সাথে মিলিয়ে মিলিয়ে টেনে টেনে প্রয়োজনে দেখবে, শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে, নিয়মগুলো তোমাদের মনে থাকবে। বাংলা ব্যাকরণের নিয়মের সাথে উদাহরণ অবশ্যই লাগবে, উদাহরণ মনে থাকলে নিয়মও মনে থাকে। সৌজন্য, সৌজন্য দন্তস্ব, এখানে উচ্চারণটা তালব্যস্ব এর জন্য তালব্যস্ব হয়ে আসছে। আর ঔকার মানে রস্য ও এবং রস্য উ, সেটা তালব্যস্য ওকার রস্য দিয়ে হলো। আর বর্গীয় জ, এখানে জয়ের সাথে অ রয়েছে, সেটা ওকার হয়ে গিয়েছে, বর্গীয় জ ওকার। আর জফলার জন্য ন হসন্ত ন ওকার ইত্যাদি। এই নিয়ম। চতুর্থ নিয়মে আমরা দেখতে পাচ্ছি, শব্দের মধ্য অ এর পরে যদি ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই ক্ষেত্রেও অ এর উচ্চারণটা ওকারের মতো হয়। যেমন অমসৃণ, অমসৃণে এখানে মর সাথে ওকার হয়েছে, মর সাথে ওকার হয়েছে অমসৃণ। তারপরে অপ্রকৃত, অপ্রকৃতর এখানেও রফলা ওকার হয়েছে, অপ্রকৃত ইত্যাদি।
তারপরে 5 নম্বর নিয়মে 3 বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে যদি অ আ থাকে তবে মধ্যের অটা ওকার রূপে উচ্চারিত হয়। যেমন মতন, মতনের তটা তয়ের সাথে অ যেটা সেটা ওকার হয়েছে। এখানে 3টা বর্ণই আমরা দেখতে পাচ্ছি। সাগর, এখানেও 3টে বর্ণ দেখতে পাচ্ছি। সাগরে গর সাথে ওকার হয়ে গিয়েছে। তোমরা উদাহরণের সাথে রুলসের সাথে মিলিয়ে নিবা, নিয়মের সাথে। এখানে 3 বা তার অধিক বর্ণ, দুইটা উদাহরণই আমার 3টা বর্ণ দিয়ে দেওয়া হয়েছে। আর অ এর আগে কি আছে? অ এবং আ। অ এর আগে, মধ্য অ এর আগে যদি অ এবং আ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। আমরা প্রথম নিয়মটাতে মধ্য অ এর আগেও অই আছে। আর সাগরে দ্বিতীয় উদাহরণটাতে গ হলো মধ্য অ, গর সাথে মধ্য অ, তার আগে যেটা সেটাতে আ রয়েছে। তাহলে একটা উদাহরণ দিলাম মধ্য অ এর আগে অ দিয়ে, আরেকটা উদাহরণ দিলাম মধ্য অ এর আগে আ দিয়ে। তারপরে আমরা ষষ্ঠ নিয়মে যাব। 6 নম্বর নিয়ম, বাংলা ভাষায় কিছু সমাসবদ্ধ তৎসম শব্দের মধ্য অ ওকার রূপে উচ্চারিত হয়। কিছু সমাসবদ্ধ তৎসম শব্দ যেগুলোতে মধ্য অগুলা ওকার রূপে উচ্চারিত হয়। যেমন পথচারী, রণতুর্য, পথচারী, রণতুর্য ওকার রূপে উচ্চারিত হচ্ছে। আবার বেশ কিছু সমাসবদ্ধ পদ বাংলা প্রমিত উচ্চারণেও মধ্য অ এর জায়গায় হসন্ত উচ্চারণ প্রবণতা লক্ষ্য করা যায়। মধ্য অ এর জায়গায় হসন্ত উচ্চারণ করা হয়। একটা পেলাম মধ্য অ এর জায়গায় সমাসবদ্ধ শব্দে তৎসম শব্দে ওকার হচ্ছে, পরেরটা পাচ্ছি মধ্য অ এর উচ্চারণটা হসন্ত দিয়ে করা হচ্ছে। যেমন ফুলশয্যা, এখানে ফুলো সজ্জা না হয়ে ফুলশয্যা হসন্ত হচ্ছে। তারপরে লোকনাথ, লোকনাথ না হয়ে উচ্চারণে লোকনাথ হচ্ছে। এটা প্রমিত উচ্চারণে এভাবেই করা হয়, এটাই। তারপরে 8 নম্বরে আসো। 8 নম্বর নিয়মে দেখা যাচ্ছে শব্দের আদ্য অ যদি না বোধক এবং স যদি সহিত অর্থে ব্যবহৃত হয় তবে মধ্য অ অবিকৃত থাকবে। শব্দের আদ্য অটা যখন না বোধক অর্থে, যেমন অমর, অমর নয়, নাবোধক অর্থ ব্যবহৃত হয়েছে, এজন্য সেই ময়ের অটা অবিকৃত রয়ে গিয়েছে। আবার যখন দন্তস্ব সহিত অর্থে, সহ বা সহিত অর্থে ব্যবহার করা হয় তখন সে দন্তস্বয়ের উচ্চারণটা, দন্তস্বয়ের পরের যে মধ্য অটা আছে সেটা অবিকৃত থাকে। যেমন সবল, সবল মানে হলো বল সহ, মানে বলের সহিত সবল। তো এই সবলের বর অটা অই রয়ে গিয়েছে, অবিকৃত, কোনো ওকার হয় নাই। সলজ্জ, সলজ্জতে এখানেও স এর পরে স মানে এখানে শহীদ, স মানে শহীদ, লজ্জার সহিত সলজ্জ। সেই শহীদ স এর পরে লর সাথে যে অটা সেটা অবিকৃত, ল ওকার হয় নাই, অবিকৃত লয় আছে, সলজ্জ ইত্যাদি। এরপরে 9 নম্বর নিয়মে বলতেছে মধ্য অ এর আগে আ থাকলে সেই ও রূপে উচ্চারিত হয়। মধ্য অ এর আগে যদি আ থাকে, মধ্য অ এর আগে আ, অর্থাৎ আমরা এখানে উদাহরণটাতে স্পষ্ট করে বুঝাই দিই। ভাষণ, ভাষণে এখানে মধ্যনস্বর সাথে মধ্য অটা আছে, এর আগে কি আছে? আ, তো এটা হয়ে গেছে কি ভাষণ, অটা স এর অটা ওকার হয়ে গিয়েছে। তারপরে আসল, আসলে দন্তস্ব এর সাথে মধ্য অ যেটা তার আগে কি রয়েছে? আ, এজন্য মধ্য অ স এর সাথে যে অটা এটা ওকার হয়ে গিয়েছে, আসল। আর এর আগে বলেছি দন্তস্ব এর উচ্চারণ যখন তালব্য স এর মতো হবে তখন তালব্য স দিয়ে এই উচ্চারণটা লিখতে হবে। আর মূর্ধন্য ষ সবসময় তালব্য স এর মতো উচ্চারণ হয়। তারপরে 10 নম্বরে বলা হচ্ছে মধ্য অ এর আগে যদি এ থাকে তাহলে সেই অ এর উচ্চারণও ওকার রূপে হবে। মধ্য অ এর আগে এ থাকলে, যেমন বেতন, বেতনে এখানে তর সাথে মধ্য অ আর আগে রয়েছে বে, এ, এজন্য ত এর অটা ওকার হয়ে গেছে। উচ্চারণে দেখো বেতন, কেতন, কেতনের উচ্চারণ হলো কেতন ইত্যাদি। তো আজ আমরা এ পর্যন্তই। মধ্য অয়ের উচ্চারণ 10টা শিখলাম। 10টা যদি খাতা কলমে লিখে শেখা হয়, 10টা পরীক্ষার হলে মনে না আসলে 5টা অনায়াসে লেখা যাবে। মধ্য অয়ের উচ্চারণ 5টা উচ্চারণ লিখতে আসে তো প্রশ্ন 5টা উচ্চারণের। তো আমরা তাহলে উচ্চারণের 10টা নিয়ম শিখলাম, আদ্য অধ্বনি উচ্চারণের 8টা নিয়ম শিখলাম। আজকে পর্যন্ত তৃতীয় ক্লাসে মধ্য অধ্বনি উচ্চারণের 10টা নিয়ম শিখলাম। তো আমি উচ্চারণ থেকে আর 2-1টা ক্লাস করব, তারপরে তোমাদের সাথে জুম আইডিতে একটা পরীক্ষা নিব।
উচ্চারণের উপরে আমরা পরীক্ষা নিব একটা। তো তোমরা ক্লাস যারা করো তো করো, খুব ভালো, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা করে না ক্লাস, তাদেরকেও ক্লাসগুলো করতে বলবা। আমাদের এতগুলো ছাত্রছাত্রী ক্লাস করলে উপকার হবে। আর আমরা এই যে ক্লাসগুলো, এগুলোতে আমরা কিন্তু শ্রম দেই। আমার শ্রমের জন্য কোনো দুঃখ নাই, শ্রম দেই। তোমরা যদি নাও, তোমরা যদি করো, তাহলে আমার শ্রমের সার্থকতা। তোমরা ক্লাসগুলো করো আমার ছাত্রছাত্রীরা। আমি চাই আমার সব ছাত্রছাত্রী, আমার সব ছেলে মেয়ে বাংলা এ প্লাস পাক। বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই ব্যাকরণের নাম্বার উঠাইতে হবে। ব্যাকরণে 30-এ 28, 29, 30 যদি পাওয়া যায় তাহলে এ প্লাস আসবে। আমি আমি চেষ্টা করি। আমার এখন কলেজে ক্লাস হচ্ছে না দেখে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, তোমাদের থেকে আমি কমিটমেন্ট নিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করি আমার ক্লাসগুলো তোমরা সবাই করবে এবং বাংলার এ প্লাস আসবে। এই এই চেষ্টাই করে তো এখন অনলাইন ক্লাসে তোমাদেরকে যতটুকু পারতেছি দিতেছি। তোমরা নাও, তোমরা নিলেই আমাদের ক্লাসের সার্থকতা। এবং তোমরা যখন এ প্লাস পাবে তখন বলতে পারবো যে হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম, আমরা অনলাইনে ক্লাস করিয়েছি, ওদের জন্য রেজাল্টে কোনো এফেক্ট হয় নাই। আর যদি না পাও, তখন আমাদেরকে চুপসে যেতে হয়। আমরা বলার মতো কোনো, আমাদের গর্ব করার মতো কিছু আর থাকে না। তো আজ এ পর্যন্তই। তোমরা পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ক্লাসগুলো দিলেই তোমরা নতুন ক্লাস আসলেই নোটিফিকেশন পাবে। তোমাদেরকে ধন্যবাদ। ওকে।